দেখো, প্রেফার স্ট্রোক মূলত হচ্ছে দুই ধরনের অঙ্ক আমাদেরকে করতে হয়। দুই ধরনের অঙ্কের ভিতরে একটা হচ্ছে পরিশোধযোগ্য, আর একটা হচ্ছে অপরিশোধযোগ্য। পরিশোধযোগ্য বন্ডকে বলা হয় রিডিউনেবল প্রেফার স্টক, আর অপরিশোধযোগ্য বন্ডকে প্রেফার স্টককে বলা হয় পারপিচুয়াল প্রেফার স্টক, অর্থাৎ যেটার কোনো সময়কাল একদম বন্ডের মতনই অঙ্ক, সেম টু সেম। প্রেফার স্টকের দুই ধরনের, একটা হচ্ছে শুধুমাত্র ডিভিডেন্ড দেওয়া থাকবে, আর হচ্ছে রিকোয়ার রিটার্ন অফ রিকোয়ার রেট অফ রিটার্ন দেওয়া থাকবে, অথবা ওয়াইটিএম দেওয়া থাকবে, অথবা কস্ট অফ ক্যাপিটাল দেওয়া থাকবে। ঠিক আছে? তাহলে দুইটা ইনফরমেশন, একটা হচ্ছে ডিভিডেন্ড আর একটা হচ্ছে কি রিকোয়ার রেট অফ রিটার্ন। তাহলে এইখানে কি কি ইনফরমেশন থাকতে পারে? তিনটা জিনিস থাকবে। একটা প্রেফার স্টকের ফেস ভ্যালু থাকবে, এই ফেস ভ্যালুর উপরে একটা ডিভিডেন্ড ঘোষণা করবে, ওই পার্সেন্টেজ আকারে ওই ডিভিডেন্ডটা দেওয়া থাকবে। আর হচ্ছে দেওয়া থাকবে হচ্ছে তোমার রিকোয়ার রেট অফ রিটার্ন। তাহলে পারপেচুয়ালে কিভাবে বুঝবা? এটার মধ্যে কোনো সময়কাল দেওয়া থাকবে না। সময়কাল যদি দেওয়া না থাকে তাহলে হচ্ছে পারপেচুয়াল প্রেফার স্টক। তাহলে পারপেচুয়াল মানে রিডিউনেবল প্রেফার স্টক যেটাকে আমরা বলি। তাহলে দেখো এখানে, দেখো আমাদের এক নম্বর বলছে দ্য প্রেফার স্টক অফ ডেনভার সেভিং এন্ড লোন পেজ এন অ্যানুয়াল ডিভিডেন্ড। তাহলে অ্যানুয়াল ডিভিডেন্ড কত দিয়ে দিছে? 11.20। ইট ইজ রিকোয়ার রেট অফ রিটার্ন 8%, কম্পিউট দ্য প্রাইস অফ প্রেফার স্টক। তাহলে প্রেফার স্টকের প্রাইস বের করতে বলছে। তাহলে প্রেফার স্টকের যদি প্রাইস বের করতে বলে তাহলে ফর্মুলা কি হবে? আগের মতনই, পিডি ডিভাইডেড বাই কেপি। এখানে আগে ছিল আই ডিভাইডেড বাই কেডি। তো এখানে ডি কেন আসছে? কারণ এটা হচ্ছে ডিভিডেন্ড সেজন্য, আর পি আসছে কেন? এটা হচ্ছে প্রেফার স্টকের জন্য, সেজন্য এখানে হচ্ছে প্রেফার স্টক আসছে। ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছো কিনা? তাইলে এই অঙ্কটা কি বুঝতে কোনো সমস্যা আছে? কিভাবে এটা পারপিচুয়াল হয়েছে, কেন পারপিচুয়ালের ফর্মুলা কেন হয়েছে পেপার স্টকে? দেখো, পিডি দেওয়া আছে কত? 11.20, আর কেপি দেওয়া আছে, অর্থাৎ রিকোয়ার রেট অফ রিটার্ন দেওয়া আছে, টাইম প্রিফারেন্স রেট দেওয়া আছে 0.08। তাহলে পেপার স্টক হয়ে আমাদের দুই ধরনের অঙ্ক করতে হয়। একটা হচ্ছে সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া থাকবে, যেখানে ডিভিডেন্ড দেওয়া থাকবে, ডিভিডেন্ডের একটা পার্সেন্টেজ আকারে দেওয়া থাকবে, রিকোয়ার রেট অফ রিটার্ন দেওয়া থাকবে, সময়কাল দেওয়া থাকবে, এবং কি ফেস ভ্যালু দেওয়া থাকবে। তাহলে আমরা প্রেফার স্টক দুই ধরনের ভিতরে একটা হচ্ছে পারপিচুয়াল। তাহলে পারপিচুয়ালটা কিভাবে আমরা বের করবো? পারপিচুয়ালের ভিতরে কোনো প্রকার সুদের হার দেওয়া থাকবে না, সরি, কোনো সময়কাল উল্লেখ থাকবে না। সময়কাল যদি উল্লেখ না থাকে তাহলে কি থাকবে? শুধুমাত্র ডিভিডেন্ড থাকবে আর রিকোয়ার রেট অফ রিটার্ন থাকবে। ঠিক আছে? এটা কি বুঝতে পারছেন কিনা? কথা বললেন ভাইয়েরা? কথা বললেন? ওকে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলো, বুঝতে পারছো কিনা? এইখান থেকে আমি অঙ্ক বেশি দেখাই না, প্রেফার স্টকের অঙ্ক আসে না, তারপরেও করাই। কারণ হচ্ছে প্রেফার স্টক দিয়ে আমরা কস্ট অফ ক্যাপিটাল, এই চ্যাপ্টারের পরে কস্ট অফ ক্যাপিটালের চ্যাপ্টার করামো, এর জন্য এই চ্যাপ্টারটা রিভিশন দিতেছি আমি। দেখো, তারপর দেখো, কাজল বুক লিমিটেড হ্যাজ 100 টাকা হচ্ছে পারপেচুয়াল প্রেফার শেয়ার হুইচ পে 10 টাকা ডিভিডেন্ড। তাহলে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ প্রেফার স্টক হুইচ কারেন্টলি ইল্ড হচ্ছে 12%। তাহলে এখানে দেখো, 10 টাকা ডিভিডেন্ড অলরেডি দিয়ে দিছে, 10 টাকা কি করছে? ডিভিডেন্ড দিয়ে দিছে। তাহলে 10 টাকা যদি ডিভিডেন্ড দিয়ে দেয় আর ইল্ড হচ্ছে 12%, তাহলে এটা দিয়ে এটা ভাগ করবা, তাইলে উত্তর হয়ে যাব। এটা বুঝতে কি তার কারো সমস্যা নাই? এটা বুঝতে কারো সমস্যা আছে? আজকে সব শেষ করবো। তারপর দেখো, ডিটারমাইন দ্য ভ্যালু অফ পারপেচুয়াল প্রেফার স্টক দ্য আর্ন ডিভিডেন্ড 11 টাকা পার। তাহলে 11 টাকা হচ্ছে ডিভিডেন্ড, তাহলে এটাও ডিভিডেন্ড দিয়ে দিছে। আর রিকোয়ার রেট অফ রিটার্ন হচ্ছে 14%। তাহলে 14% দিয়ে 11কে যদি ভাগ করো ফর্মুলাতে বসাইয়া, তাহলে এটারও হচ্ছে প্রেফার স্টকের ডিভিডেন্ড, যে ভ্যালু অফ প্রেফার স্টক শেয়ারের যে মূল্য, সেটা প্রেজেন্ট ভ্যালুটা বের হবে। আমার কথা কি বুঝতে পারছো কিনা? আমার কথা কি বুঝতে পারছো? এটা ম্যাক্সিমাম এখানে এরকম অঙ্ক। আচ্ছা, তারপর দেখো, এগুলা হোমওয়ার্ক। আমরা এখন 26 নম্বর অঙ্কে দেখি। ইউ ওয়ান্ট টু পারচেজ দ্য প্রিফারেন্স শেয়ার, মানে প্রেফার শেয়ার, কিন্তু প্রিফারেন্সও লেখা থাকতে পারে। প্রিফারেন্স শেয়ার অফ আকিস কোম্পানি লিমিটেড, ইটস 9% রিডিউনেবল। তাহলে দেখো, রিডিউনেবল বলে দিছে। তাহলে রিডিউনেবল মানে হচ্ছে পরিশোধযোগ্য, তাহলে ইন্টারেস্ট দিছে, এটা কি 9% বলে দিছে। শেয়ার হ্যাভিং এ ফেস ভ্যালু 100 টাকা, তাহলে শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে কত টাকা? 100 টাকা। তারপরে হচ্ছে দেখো, ইফ দ্য টাইম প্রিফারেন্স রেট টু ইউ 10%, তাহলে আমি জানি টাইম প্রিফারেন্স রেট মানে হচ্ছে শেয়ারের যে রিকোয়ার রেট অফ রিটার্ন, ওইটাকে বলা হয় টাইম প্রিফারেন্স রেট, এটা আমরা জানি 10%। তারপরে অ্যান্ড দ্য মেচুরিটি পিরিয়ড
পিরিয়ড ইজ 10%, 10 ইয়ার্স লেফট, অর্থাৎ 10 বছরের জন্য কি ম্যাচুরিটি, ম্যাচুরিটি ইয়ার, 10 বছর হচ্ছে ম্যাচুরিটি মানে বছর। তাহলে এখানে কি কি ইনফরমেশন আছে? প্রথমে পার্সেন্টেজ আছে, ডিভিডেন্ড ঘোষণা করবে তার একটা পার্সেন্টেজ আছে। তাহলে শেয়ার কত? 100 টাকা, 100 টাকার ভিতরে 9% করে শেয়ারের ডিভিডেন্ড দেবে। তাহলে আমি এখানে ডিভিডেন্ড পাইছি। 2 নম্বরে এটার ফেস ভ্যালু পাইছি। ফেস ভ্যালু কত? 100 টাকা। তাহলে ফেস ভ্যালুর উপরে 9%-এর যে ডিভিডেন্ড বের হবে এটা আমরা বের করবো। তাহলে এখানে যদি ম্যাচুরিটি ভ্যালু না দেওয়া না থাকে তাহলে ফেস ভ্যালু কি দিতে হবে? কি ম্যাচুরিটি ভ্যালু। তাহলে এটা ম্যাচুরিটি ভ্যালু আমরা পাইছি। তারপরে রিকোয়ার রেট অফ রিটার্ন, এটাও আমরা পাইছি। এটাকে বলা হয় যে প্রয়োজনীয় আয়ের হার, টাইম প্রিফারেন্স রেট, মানে কেপির মান। তারপরে আছে বছর, তার মানে এটা ফুল ইনফরমেশন দেওয়া একটা অঙ্ক। তাহলে আমরা পেপার স্টকের অঙ্কের সম্পূর্ণ জিনিস পেয়ে গেছি। কি কি পাইছি? প্রথমে আমরা রিটার্ন পাই, প্রথমে আমরা ডিভিডেন্ড, 100 টাকার ভিতরে 9% ডিভিডেন্ড ঘোষণা করছে। কারণ কি 9% রিডেনেবল, অর্থাৎ যখন পরিশোধ করবে তখন 9% দিয়ে আগে থেকে পরিশোধ করবে। একটা ঘোষণা করে দিচ্ছে, জানি 9% কি পাবে? ডিভিডেন্ড পাবে। তারপরে কেপি দেওয়া আছে 0.10, নাম্বার অফ ইয়ারে দেওয়া আছে 10, ম্যাচুরিটি 100 টাকা। তাইলে আমরা বন্ডের যে ফর্মুলা ওই ফর্মুলাতেই শুধু নামগুলা পাল্টাইয়া বসাই দিছি। বলতো এই অঙ্কটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? এই অঙ্কটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? কথা বললো? না ভাই। তাহলে এইটা হয়ে গেল, তাহলে এটা আমাদের শেষ হয়েছে। দেখো তারপরে দেখো পরেরটা দেখো, তারপর 27 নম্বরে দেখো। তাহলে আমরা শেয়ার কিন্তু তিন ভাবে নির্ণয় হইতে পারে। একটা হচ্ছে অ্যাড পার ভ্যালু, পার ভ্যালু মানে হচ্ছে যে মূল্য দেওয়া থাকবে সেটা, শেয়ারের যে মূল্য দেওয়া থাকবে ওই মূল্যতে শেয়ার বিক্রি করলে একটা প্রাইস বের হবে। আরেকটা হচ্ছে প্রিমিয়ামে, অর্থাৎ বলছে আপনি আমার থেকে শেয়ার কিনেন, যখন টাকাটা ফেরত দিবেন তখন 10% টাকা বেশি দিব, এটাকে বলে প্রিমিয়াম। প্রিমিয়াম আবার যদি বলে হচ্ছে আপনার হচ্ছে বলে ডিসকাউন্টে, জানি যখন শেয়ারের প্রাইস দিবেন 10% কম দিব আমি টাকা। এই তিন ধরনের শেয়ার বিক্রি হইতে পারে। তাহলে বন্ডের ক্ষেত্রেও এমন হইতে পারে, শেয়ারের ক্ষেত্রেও এমন হইতে পারে। ঠিক আছে? তাহলে দেখো, ইউ ওয়ান্ট টু পারচেজ দ্য পেপার স্টক এক্স ওয়াই লিমিটেড কোম্পানি, ইট ইজ সোল্ড 1,100 টাকা পার শেয়ার। তাহলে 1,100 টাকা হচ্ছে সোল্ড করছে, এটা হচ্ছে বিক্রি করছে। ইটস এ 8% পেপার স্টক, 8% হচ্ছে পেপার স্টক, will be redeemed after 7 years with 10% প্রিমিয়াম। বলছে যখন এটার 7 বছর অতিক্রম করবে তখন 10% প্রিমিয়াম, 10% বেশি টাকা দিতে হবে। দ্য ফেস ভ্যালু অফ শেয়ার হচ্ছে 1,000 টাকা। তাহলে প্রিমিয়ামটা হবে ফেস ভ্যালুর উপরে। ফেস ভ্যালু হচ্ছে 1,000 টাকা, যখনই শেয়ারটা ফেরত দিবে তাকে 10% কি করতে হবে? 10% বেশি টাকা দিতে হবে। তারপর বলছে উইল ইউ বাই দ্য শেয়ার, অ্যাজিউম ইন্টারেস্ট রেট ইজ 12%, তার মানে টাইম প্রিফারেন্স রেট এটা বলে দিছে 12%। ঠিক আছে? তাহলে 12% যদি বলে দেয় তাহলে তুমি এখান থেকে তোমাকে প্রথমে ম্যাচুরিটি ভ্যালুটা বের করতে হবে। ম্যাচুরিটি ভ্যালু কিভাবে বের করবে? তিন ভাবে ম্যাচুরিটি ভ্যালু হয়ে থাকে, একটা হচ্ছে পার ভ্যালু, একটা ডিসকাউন্ট, একটা হচ্ছে প্রিমিয়াম। তাহলে এখানে বলছে প্রিমিয়াম, প্রিমিয়াম হইলে যোগ। তাহলে ম্যাচুরিটি ভ্যালু পড়ছে তোমার 100 টাকা, 1,000 টাকা। তাহলে 1,000 টাকার ভিতরে তো কত পার্সেন্ট প্রিমিয়াম দিবে? 10%। তাহলে 10% প্রিমিয়াম, তাহলে তোমার হচ্ছে 1,100 টাকা। এই 1,100 টাকা হচ্ছে কি ম্যাচুরিটি ভ্যালু। আর ফেস ভ্যালু কি ছিল? তোমার ফেস ভ্যালু কিন্তু ছিল 1,000 টাকা। তাহলে এখন নেট সেলস ভ্যালু হচ্ছে 1,100 টাকা, এটাও লিখছি কারণ আমাকে কমেন্ট জানতে চাইছে। তারপরে দেখো নাম্বার অফ ইয়ার হচ্ছে 7। তাহলে আমি ফর্মুলাতে বসাইছি, ফর্মুলাতে কি বসাই দিছি? এখানে ম্যাচুরিটি ভ্যালু, আগে যেখানে ফেস ভ্যালুটা বসানোর কথা ছিল সেখানে 1,100 টাকা আমি এখানে বসাবো। ঠিক আছে? তাহলে 1,100 টাকা বসাইছি, বসানোর পরে 818 টাকা পাইছি। ঠিক আছে? তাহলে দেখো এখন আমার এই যে আমাকে যে সোল দিছে 1,100 টাকার বেশি টাকা যদি হইতো, 1,101 টাকাও যদি হইতো, তাহলে আমি এই শেয়ারটাকে ক্রয় করলাম। এলে বেশি হইলেই ক্রয় করতে হবে, কম হইলে ক্রয় করা যাবে না। তাহলে ইনভেস্টর শুড নট পারচেজ দ্য পেপার স্টক বিকজ ইট ইজ প্রেজেন্ট ভ্যালু ইজ লোয়ার দেন সেলস ভ্যালু। বুঝতে পারছো কিনা? এই অঙ্কটা কি বুঝতে কারো সমস্যা আছে? যদি কারো সমস্যা থাকে আমাকে বলো, আজকে এটার পিডিএফ আমি সলিউশন সহ দিয়ে দিব। বলো এটা বুঝতে কি কারো সমস্যা আছে কিনা? এই অঙ্ক বুঝতে কি কারো প্রবলেম আছে কিনা ভাইয়েরা? এটা বুঝতে কি কারো সমস্যা আছে? সমস্যা না থাকলে কথা বলো। কথা বললো একজন।
আচ্ছা, তাইলে আমরা পরের অঙ্ক গেলাম। আর বুঝতে না পারলে আমাকে বলবা। তাহলে তোমরা হচ্ছে 28, 29, 30 এগুলা হোমওয়ার্ক করে নিবা, ঠিক আছে? 28, 29, 30 এর উত্তরগুলা দেওয়া আছে পাশে, জাস্ট শুধু অঙ্কগুলা করবা। এখন আসো ওয়াইটিএম এর অঙ্ক, যেগুলা পরীক্ষায় আসেই, একটা না একটা পরীক্ষা প্রশ্নগুলা আসবেই। দেখো, রিনা এন্টারপ্রাইজ বন্ড। আচ্ছা আসো ওয়াইটিএম, তাহলে ওয়াইটিএম টা নিয়ে একটু বিস্তারিত বলি। ওয়াইটিএম হচ্ছে ওই যে রিকোয়ার রেট অফ রিটার্ন ছিল এতক্ষণ অঙ্কে আমাদের, এত অঙ্কে যতগুলো অঙ্ক করেছি সেখানে রিকোয়ার রেট অফ রিটার্ন ছিল, টাইম প্রিফারেন্স রেট ছিল। এইটা এখন আমাদেরকে বের করতে হবে। তাহলে এই যে ইনফরমেশনটা, এই যে আমরা ওয়াইটিএম টা যে নির্ণয় করবো, এখানে মূলত আমাদের কি কি ইনফরমেশন দরকার? এক নাম্বার তোমার ইনফরমেশন দরকার হচ্ছে সেলস ভ্যালু, নেট সেলস ভ্যালু। দুই নাম্বার ইনফরমেশন হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু। তিন নাম্বার ইনফরমেশন হচ্ছে ইয়ার। ঠিক আছে? তাহলে এই তিনটা ইনফরমেশন যদি তোমার থাকে, তাহলে তুমি কি বের করতে পারবা? ওয়াইটিএম বের করতে পারবা। তার সাথে ইন্টারেস্ট রেট থাকতে হবে, অর্থাৎ ফার্স্টে তোমার ম্যাচুরিটি ভ্যালু থাকতে হবে। একদম এক কথা, সে সব রকমের ইনফরমেশন থাকলে যেটা এটাকে বলা ওয়াইটিএম নির্ণয় করতে পারবা। সবার আগে একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে সেলস ভ্যালু। সেলস ভ্যালু যদি না থাকে, তাহলে ওয়াইটিএম নির্ণয় করা কখনো পসিবল না। তাহলে তুমি আগে সেলস ভ্যালু দেখবা, সেলস ভ্যালু আছে কিনা। তারপরে ম্যাচুরিটি ভ্যালু আছে কিনা। ম্যাচুরিটি ভ্যালু থাকার পাশাপাশি আবার এটাতে ফেস ভ্যালু আছে কিনা। যদি ফেস ভ্যালু না থাকে, তাহলে তুমি কিন্তু আই বের করতে পারবা না। তাহলে আই যদি না পার করো, তাহলে জিরো কুপন বন্ড হয়ে যাবে। তাহলে জিরো কুপন বন্ড দিয়েও তুমি কি করতে পারবা? ওয়াইটিএম নির্ণয় করতে পারবা। তখন আই এর জায়গায় শূন্য থাকবে। তাইলে মোট কথা, আমার যে ইনফরমেশন ফুল থাকবে, তখনই আমি ওয়াইটিএম নির্ণয় করতে পারবো। তাহলে আমরা অঙ্কটা পড়ে দেখি। রিনা এন্টারপ্রাইজ বন্ড কারেন্টলি সেল ফর 1150 টাকা, হ্যাভ এন 11% কুপন রেট, তাহলে কুপন রেট 11%, এন্ড এ 100 টাকা পার ভ্যালু, তাহলে পার ভ্যালু তো হচ্ছে 1000 টাকা। তাহলে 1000 টাকার পরে এই যে পার ভ্যালু, এটা এই 1000 টাকা হচ্ছে ফেস ভ্যালু, এই ফেস ভ্যালুর উপরে 11% কুপন রেট হবে। ইট ইন্টারেস্ট ইনওয়ার্ডলি এন্ড হ্যাভ 18 বছর। 18 বছর হচ্ছে ম্যাচুরিটি, 18 ইয়ার্স টু হচ্ছে কি ম্যাচুরিটি। তাহলে এখানে আছে 18 বছর বয়স এই বন্ডের। তাহলে বলছে ক্যালকুলেট দ্য বন্ড ইল টু ম্যাচুরিটি, তাহলে তোমাকে ইল টু ম্যাচুরিটি বের করতে বলছে। তাহলে এখানে দেখো রিটেনেবল ভ্যালু, তাহলে রিটেনেবল ভ্যালু কত? পরিশোধযোগ্য বন্ডের মূল্য যেটা পরিশোধ করবে সেটাকে বলা হয় ম্যাচুরিটি ভ্যালু অথবা রিটেনেবল ভ্যালু। এই রিটেনেবল ভ্যালু হচ্ছে 1000 টাকা। তারপরে নেট সেলস ভ্যালু এখানে সরাসরি দিতে হবে, কারণ সেলস এর সাথে কোনো খরচ নাই। যদি কোনো খরচ থাকে, খরচগুলা বাদ দেওয়ার পরে নেট সেলস ভ্যালু বের করতে হবে। তারপরে হচ্ছে নাম্বার অফ ইয়ার, 18 বছর। তারপরে দেখো আই সমান সমান ফেস ভ্যালু ইন্টু আই, তাহলে ফেস ভ্যালু তো রিটেনেবল ভ্যালুটা কি ধরতে হবে? তাহলে 110 টাকা হয়েছে আমার হচ্ছে কি, 110 টাকা হয়েছে আমার ইন্টারেস্ট। তাহলে এখন আমাকে ওয়াইটিএম বের করতে হবে। তাহলে ওয়াইটিএম বের করার ফর্মুলা কি? আই প্লাস হচ্ছে রিটেনেবল ভ্যালু মাইনাস নেট সেলস ভ্যালু ডিভাইডেড বাই এন। রিটেনেবল ভ্যালু প্লাস হচ্ছে নেট সেলস ভ্যালু ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে 100। তাহলে এই যে এটা সবটা আমি হিসাব করে যে পার্সেন্টেজটা পাবো, এটা হচ্ছে সবসময় 100-তে গুণ দিয়ে আসবে। তাহলে এই অঙ্কটা বুঝতে কি কারো সমস্যা আছে কিনা? যদি থাকে বলো। ওয়াইটিএম বুঝতে কোনো সমস্যা আছে কিনা? ওয়াইটিএম বুঝতে কারো সমস্যা আছে কিনা? কথা বলে না কেন কেউ? লেখা বলো জানি, কথা বলার সমস্যা হলে লেখা বলো জানি, আমি বুঝতে পারছি। বুঝছো নাই আমার কথাটা? তাহলে আমি পরের অঙ্ক গেলাম কথা না বললে। 32 নাম্বার হোমওয়ার্ক, ঠিক আছে? 32 নাম্বার হোমওয়ার্ক, সবই হোমওয়ার্ক। অঙ্কগুলা প্র্যাকটিস করবা। দেখো, এ 9 ইয়ার্স 12 ইয়ার্স ওল্ড বন্ড 50,000 টাকা হ্যাজ বিন ইস্যু 5% ডিসকাউন্ট। তাহলে এটা কিভাবে হইতে পারে? তিন ধরনের হইতে পারে, ডিসকাউন্ট, প্রিমিয়াম এবং কি এক পার। তাহলে ইস্যু করছে, ইস্যু করছে মানে হচ্ছে সেলস। ইস্যু করা মানে কি? সেলস করা, সেল। ইস্যু করা মানে হচ্ছে সেলস করা। ঠিক আছে? ইস্যু করা মানে কিন্তু সেল, মনে রাখবাই। সেলস ভ্যালু হচ্ছে ইস্যু করাকে বোঝায়। এন্ড রিডেম 3% প্রিমিয়াম, যখন এটাকে পরিশোধ করছে ম্যাচুরিটি ভ্যালু, তখন হচ্ছে প্রিমিয়াম। ইফ দ্য পোলিটেশন কস্ট ইজ 12% অফ ফেস ভ্যালু, এই ফেস ভ্যালুর উপরে এটা যদি না বলে দেয়, তাহলেও ফেস ভ্যালুর উপরে ধরতে হয়, না তো হচ্ছে সেলস ভ্যালুর উপরে ধরতে হয়। তো এখানে বললে দিচ্ছে কার উপরে ধরবা? ইফ পলিটেশন কস্ট ইজ 12% অফ ফেস ভ্যালু, তাহলে ফেস ভ্যালুর উপরে পলিটেশন কস্ট বলে দিছে। দেন ক্যালকুলেট দ্য অ্যাপ্রক্সিমেট ওয়াইটিএম, তাহলে তোমাকে বলছে ওয়াইটিএম নির্ণয় করতে। তাহলে তুমি এখানে কি কি ইনফরমেশন লাগবে? প্রথমে তোমার আই লাগবে বড় হাতের, অর্থাৎ ইন্টারেস্ট বের করতে হবে। সেটা কত পার্সেন্টে? 9%। কার উপরে নির্ণয় করবো? যেটা হচ্ছে ফেস ভ্যালু, ফেস ভ্যালু কত?
50,000। তাহলে 50,000-এর উপরে ফেস ভ্যালু হচ্ছে 9%, 450। এটা হচ্ছে আই। এখন রিডেনেবল ভ্যালু বের করতে হবে। তাহলে রিডেনেবল ভ্যালু কিভাবে আমরা বের করবো? রিডেনেবল ভ্যালু বের করার জন্য প্রথমে আমাকে বলে দিছে কি, মানে পরিশোধযোগ্য ম্যাচুরিটি ভ্যালু যেটা আমরা বের করবো। তাহলে ম্যাচুরিটি ভ্যালু হয়েছে 3%, প্রিমিয়ামে দিতে বলছে। পরিশোধ করবে কত পার্সেন্টে? প্রিমিয়ামে। যেটা হইছে পরিবর্তন পরিশোধ করবে, যেটা পরিশোধ করবে, যেটা কি করবে, পরিশোধ করবে। ওই পরিশোধটাকে মূলত আমাদেরকে কি করতে হবে? পরিশোধটাকে আমাকে সব সময় প্রিমিয়াম ডিসকাউন্ট নাকি অ্যাড পার, এগুলা খেয়াল রাখতে হবে। তাহলে এটা হচ্ছে প্রিমিয়ামে করবে। প্রিমিয়াম করা মানে যোগ। প্রিমিয়াম মানে কি? যোগ। তাহলে 5,000 যোগ হয়েছে 5,000-এর উপরে 3%, তাহলে 5,150 টাকা হচ্ছে আমার রিডেনেবল ভ্যালু, অর্থাৎ পরিশোধযোগ্য ভ্যালু। এখন আমাকে বলছে ডিসকাউন্টে ইস্যু হইব। কি হবে? ডিসকাউন্টে। ডিসকাউন্টে ইস্যু হবে। তাহলে আমি প্রথমে ডিসকাউন্ট অ্যামাউন্টটা বের করছি 250, কার উপরে? ফেস ভ্যালুর উপরে ধরতে হবে সব সময়, ইস্যুর ভ্যালুর ভিতরে। ঠিক আছে, ইস্যুর ভ্যালু হবে কি ডিসকাউন্টে। তাহলে ডিসকাউন্ট হচ্ছে 250। তারপরে দেখো ফ্লোটেশন কস্ট বলছে। তাহলে ফ্লোটেশন কস্ট আমাকে ধরতে হবে কোথায়? আমাকে ধরতে হবে এই ফেস ভ্যালুর উপরে। তাহলে ফ্লোটেশন কস্ট আমি এখানে ধরে দিছি। তাহলে এই সব কিছু বাদ দেওয়ার পরে মূলত আমি নেট সেলস বের করবো। ইস্যু করা মানে কি? সেলস করা। ইস্যু করা মানে সেলস করা। ইস্যু মানে এসে সেলস। তাহলে ইস্যু করছে দেখো 5,000 টাকা হয়েছে ফেস ভ্যালু, এটাকে 250 টাকা হচ্ছে ডিসকাউন্টে বিক্রি করছে, তার সাথে খরচ হয়েছে 100 টাকা। তাইলে এই 4,650 টাকা হয়েছে নেট সেলস ভ্যালু। তাহলে নেট সেলস ভ্যালু এটা হয়ে গেল। তাহলে এন হচ্ছে 12%। এখন আমরা ফর্মুলাতে বসাইছি। তাহলে 10.4% হচ্ছে আমার অঙ্কের কি ওয়াইটিএম। এই অঙ্কটা বুঝতে পারছো কিনা তোমরা? কথা বলো, একটু কথা বলো। আচ্ছা তাইলে দেখো, তাইলে হচ্ছে এখন হচ্ছে তোমরা আমার আর অঙ্ক করতে হবে না, এখন তোমরা এই সবগুলো অঙ্ক করবা। এখন 35 নম্বর অঙ্কটা দেখো। আমাদের উপরের অঙ্কগুলো সবগুলা করে আসবা, ঠিক আছে? যেগুলো আমি করাই নাই এগুলা কিন্তু হোমওয়ার্ক। এখন দেখো 15 নম্বর, 35 নম্বর অঙ্কটা দেখো। এ ইনভেস্টর রিসেন্টলি পারচেজ এ বন্ড উইথ 20,000 টাকা ফেস ভ্যালু। তাহলে 20,000 টাকা হচ্ছে ফেস ভ্যালু, ঠিক আছে? 20,000 টাকা হচ্ছে ফেস ভ্যালু। 12% হচ্ছে কুপন রেট। 12% হচ্ছে কুপন রেট। 8.5 বছর হচ্ছে ম্যাচুরিটি। দ্য বন্ড মার্কেট অ্যানুয়াল ইন্টারেস্ট পেমেন্ট। তাহলে ইন্টারেস্টটা পেমেন্ট করবে অ্যানুয়ালি। দ্য ইনভেস্টর পেড 20,000 টাকা ফর দ্য বন্ড। তাহলে দ্য ইনভেস্টর পেড করবে কত? 20,000 টাকা। 20,500 টাকা হচ্ছে বন্ডের জন্য। ইফ দ্য বন্ড ক্যান বি কল্ড 2 ইয়ার্স ফ্রম, 2 ইয়ার্স ফ্রম এ টু, দুইবার 2 ইয়ার্স হয়ে গেছে। 2 ইয়ার্স ফ্রম নাও এট প্রাইস হচ্ছে 21,160 টাকা। হোয়াট ইজ ওয়াইটিসি? এখন ইল টু কল বের করতে বলছে। তাহলে এখন আমাদের ইল টু কল যদি বের করতে বলে, ঠিক আছে, ইল টু কল, তাহলে এই অঙ্কটা একটু বুঝতে হবে ভালো করে। তোমাকে মনে করো ইলটু কল কখন হয়? মনে করো তুমি একটা শেয়ার বিক্রি করছো কত বছরের জন্য? 8.5 বছরের জন্য। 8.5 বছর পরে এই বন্ডের মূল্য পাইবে হচ্ছে 20,000 টাকা। কত টাকা? 20,000 টাকা। আর প্রতি বছর এটা থেকে 12.5% করে ইন্টারেস্ট পাইবা। কিন্তু 8.5 বছর যখন ম্যাচ শেষ হইব তখন কিন্তু তুমি 20,000 টাকা পাইবা। এর বেশি কিন্তু 1 টাকাও পাইবা না। এখন কোম্পানি কি করছে? বলছে, এই আপনাদের কাছে যে আমি ইয়া করছি, বন্ডটা যে 20,000 টাকা বিক্রি করছি, এই বন্ডটা আমাকে দিয়ে দেন। মানে আমাকে কোম্পানিকে ফেরত দেন। কত দেন? ফেরত দেন। তাহলে ফেরত দিবেন। আমি আপনাকে দিব হচ্ছে 21,160 টাকা। 21,160 টাকা হচ্ছে আমি দিব। ঠিক আছে? তাহলে 21,160 টাকা হচ্ছে দিবে মেচুরিটি ভ্যালু, এটাকে বলে। মানে কল টু প্রাইস। অর্থাৎ মেচুরিটি না হওয়ার আগেই যদি টাকাটা দিয়ে দেয় তখন ওইটাকে বলা হয় কল টু প্রাইস। অর্থাৎ কোম্পানি কল করে দিছে কিন্তু বাজারে এটা বিক্রি হইতেছে, সেলস হইতেছে 20,500 টাকা। তাহলে সেলস বিল হচ্ছে 20,500। তাহলে আপনি কোনটাকে ধরবেন হচ্ছে সিপি, মানে কল টু প্রাইস, আর কোনটাকে সেলস ভ্যালু ধরবেন, এটা কি বুঝতে পারছেন কিনা? দ্য ইনভেস্টর পেড 20,500 টাকা ফর দ্য বন্ড। ইনভেস্টরকে পেড করতে হইতো যদি এটা বিক্রি করতো। এই যদি ইনভেস্টরে যে মনে করো আমি ইনভেস্ট করছি 20,000 টাকা, ওইটা আমি বাজারে বর্তমানে যদি বিক্রি করি তাহলে 20,500 টাকা বিক্রি করতে পারবো।
কিন্তু কোম্পানি আমাকে অফার করছে, তুমি যদি আমাকে বন্ডটা দিয়ে দাও আমি তোমাকে 21,160 টাকা দেবো। তাহলে এখন ইল টু কল কত হবে সেটা বের করতে বলছে। তাইলে এইখানে 8.5 বছরের জায়গায় এন হবে 2 বছর, কারণ কি 2 বছরের ভিতরে কল করছে। আমার কথা কি এটা বুঝতে পারছো কিনা? এই প্যাচটা কি ভাঙতে পারবা কিনা? এই প্যাচটা কি ভাঙতে পারছো কিনা? আমার কথার উত্তর দাও, এই অঙ্কটা কি বুঝতে পারছো কিনা? এখন আছে দেখো, সিপি হচ্ছে 21,500, নেট সেলস ভ্যালু হচ্ছে 20,500, তারপর এটাকে করছি 13.59% হচ্ছে ইন্টারেস্ট। এই অঙ্কটা কি বুঝতে পারছো কিনা ভাইয়েরা আমার? বলেন, আপনারা কি বুঝতে পারছেন কিনা এই অঙ্কটা? এই অঙ্কটা কি বুঝতে পারছেন কিনা? কথা না বললে আমি কিভাবে বুঝবো বুঝছেন কিনা? ঠিক আছে, তাহলে এখন দেখেন এই অঙ্কটা দেখেন, লাস্ট 31 নাম্বার অঙ্ক, 31 না 40 নাম্বার অঙ্ক। এটা ছিল 35 নাম্বার, তাহলে এটা 36 নাম্বার হবে। 36 নাম্বার দেখেন, ইল টু ম্যাচুরিটি টু নেন্সি কোম্পানি বন্ড সেল হচ্ছে 955 টাকা, হ্যাজ এ 12% কুপন ইন্টারেস্ট রেট। 12% কি কুপন ইন্টারেস্ট রেট, 1,000 টাকা পার বিল, পেজ ইন্টারেস্ট অ্যানুয়ালি 12-15 ইয়ার্স ম্যাচুরিটি। তাহলে ক্যালকুলেট দ্য ইল টু ম্যাচুরিটি, বন্ডের এখন ইল টু ম্যাচুরিটি তুমি বের করতে পারবা। ঠিক আছে, এখন বলছে এক্সপ্লেন দ্য রিলেশনশিপ দ্য এক্সিস্ট বিটুইন দ্য কুপন ইন্টারেস্ট রেট, ইল টু ম্যাচুরিটি এন্ড দ্য পার ভ্যালু এন্ড মার্কেট ভ্যালু বন্ড। তাহলে আমি প্রথমে একদম লাস্টের অংশটায় যাই। তোমাকে কি বলছে? বলছে এক্সপ্লেন দ্য রিলেশনশিপ দ্যাট এক্সিস্ট বিটুইন দ্য কুপন ইন্টারেস্ট রেট এন্ড ইল টু ম্যাচুরিটি এন্ড দ্য পার ভ্যালু এন্ড মার্কেট ভ্যালু অফ দ্য বন্ড। তাহলে তুমি প্রথমে ইল টু ম্যাচুরিটি প্রথমে বের করছো, ওয়াইটিএম। কুপন ইন্টারেস্ট রেট হচ্ছে 12%, ওয়াইটিএম হচ্ছে কত পার্সেন্ট, ওয়াইটিএম তুমি নিজে বার করছো। তারপরে দেখো এখন কোনটা বড়, ওয়াইটিএম বড় নাকি কুপন ইন্টারেস্ট রেট বেরো? এই দুইটার কম্পেয়ার তোমাকে করতে বলছে। তাহলে কুপন ইন্টারেস্ট রেটের সাথে তুমি ওয়াইটিএম এর তুলনা করো। সেটা কিভাবে বলছে? এক্সপ্লেন দ্য রিলেশনশিপ দ্য এক্সিস্ট বিটুইন দ্য কুপন ইন্টারেস্ট রেট এন্ড ইল টু ম্যাচুরিটি। এই দুইটার তোমার পার্থক্য করতে বলছে, মানে বলছে তুমি এটা কিভাবে মার্কেটের যে ভ্যালু সেটার প্রভাবটা দেখাও। ওইটা কি ইল টু ম্যাচুরিটি বেশি নাকি কুপন ইন্টারেস্ট রেট বেশি, খরচ বেশি নাকি আয় বেশি? এই জিনিসটা মূলত এখান থেকে জানতে চাইছে, খরচ বেশি নাকি আয় বেশি। খরচ হয়েছে ইল টু ম্যাচুরিটি, প্রয়োজনীয় রিকোয়ার রেট অফ রিটার্ন, আর আয় হয়েছে ইন্টারেস্ট। তাইলে তুমি এখন দেখো যেটা বড় হয়েছে, দেখো আমি লিখে দিছি ওয়াইটিএম ইজ হায়ার ফ্রম দা সিআই এট দা পার ভ্যালু। তাহলে পার ভ্যালুতেই তো জানতে চাইছে, তাহলে পার ভ্যালুতে জানাতে আমার যেটা বড় হয়েছে ওইটা লেখা দিছি, জাস্ট এটাই আমার কাছ থেকে এখান থেকে জানতে চাইছে, আর কিছু না। এটা কি বুঝতে পারছো কিনা? এটা কি বুঝতে পারছো কিনা অঙ্কটা? এই অঙ্কটা বুঝতে পারছো কিনা কিভাবে হবে? তাহলে এটা হচ্ছে এটা কত ছিল, 35-এর পরে এটা হচ্ছে 37। তারপরে দেখো ইলিয়ট এন্টারপ্রাইজ, ইলিয়ট এন্টারপ্রাইজ বন্ড কাইন্ডলি সেল হচ্ছে 1,150 টাকা, হ্যাভ এ 11 কুপন ইন্টারেস্ট রেট। তাহলে ইলিয়ট এন্টারপ্রাইজে কারেন্টলি সেল করছে 1,150 টাকা বন্ড, 11% কুপন ইন্টারেস্ট রেট দ্বারা, আর এটার পার ভ্যালু হচ্ছে 1,000 টাকা। পে ইন্টারেস্ট অ্যানুয়ালি অ্যান্ড হ্যাভ 18 ইয়ার্স ম্যাচুরিটি। ক্যালকুলেট দ্য বন্ড কারেন্ট ইল, তাই তোমাকে বলছে কারেন্ট ইল বের করতে। তাহলে কারেন্ট ইল্ডের বন্ড হচ্ছে ইন্টারেস্ট ডিভাইডেড বাই হচ্ছে সেল ভ্যালু, ইন্টারেস্ট ডিভাইডেড বাই কি সেল ভ্যালু। তাহলে তুমি ইন্টারেস্ট প্রথমে বার করবা, তো এই পার ভ্যালুর উপরে কুপন রেট আছে 12%, এই 12% দিয়া তুমি বের করবা কি 1,000 টাকা, এই 1,000 টাকার উপরে 11% হচ্ছে বার করবা। বার করার পরে তুমি আই পাইবা। তাহলে কারেন্ট ইল্ডের ফর্মুলা হচ্ছে ইন্টারেস্ট ডিভাইডেড বাই নেট সেলস ভ্যালু। তাহলে তুমি নেট সেলস ভ্যালু দিয়ে কি করছো, ভাগ করে দিছো, তাহলে কারেন্ট ইল পেয়ে গেছো। ঠিক আছে, রিডেনেবল বন্ডের। এখন তোমার বলছে ক্যালকুলেট দ্য বন্ডের ইল টু ম্যাচুরিটি, তাহলে এটা তো তুমি সহজেই বের করতে পারবা নর্মাল নিয়মে। তারপরে বলছে কম্পেয়ার দ্য ওয়াইটিএম and calculate part B, B মানে yield to maturity, coupon interest rate, current yield। তাহলে এখানে তিনটা কম্পেয়ার করতে বলছে। ইউজ এ কম্পারিজন অফ বন্ড কারেন্ট মার্কেট প্রাইস পার ভ্যালু টু এক্সপ্লেন দি ডিফারেন্স, তার ডিফারেন্সটাও তোমাকে জানতে চাইছে। তাহলে আমি তিনটা জিনিস আমি প্রথমে জানছি, প্রথমে ইল টু কারেন্ট ইল জানছি, তারপরে ওয়াইটিএম জানছি। ঠিক আছে, তাহলে ওই আগের মতনই, আগের মতন সেম টু সেম কমেন্ট। কুপন ইন্টারেস্ট রেট হচ্ছে 11%, এটা অঙ্কে দেওয়া আছে। আর আমার হচ্ছে ওয়াইটিএম আমি 9.57 এবং ওয়াই
কারেন্ট হিল হয়েছে 9.46। তাহলে এখান থেকে আমি সাজাইছি ওয়াইটিএম সি, ওয়াইটিএম দিয়ে দেখো ওয়াইটিএম হচ্ছে সোডো কারেন্ট হিল, তারপরে তারপরে কুপনের ইন্টারেস্ট রেট হচ্ছে বড়। সো ওয়াইটিএম ইজ দ্য বিলু, ওয়াইটিএম কি সবচেয়ে ছোট, বিকজ দ্য বন্ড সেলস ভ্যালু হচ্ছে 1,500 টাকা অ্যাবাভ দা 1100 টাকা পার ভ্যালু। 1100 টাকার পার ভ্যালুর উপরে হয়েছে এই বন্ডের সেলস ভ্যালু ছিল, যত বেশি সেলস ভ্যালু হবে ওয়াইটিএম তত ছোট হইতে থাকবে। তাই সেটা হয়েছে এখানে, ঠিক আছে? এটা কি বুঝতে পারছো কিনা? অবশ্যই এটা বুঝার কথা। এখানে না বুঝতে পারলে আমাকে বলো, কমেন্ট করো আমাকে, যেন আমি বুঝতে পারি নাই। এই তাকিয়া বুঝতে পারছেন কিনা? লিজা, আপনি বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে না পারেন আমাকে একটু বললেন, আমি কিন্তু একটু টাইনা টাইনা বলতাছি স্পিডে। দেখো, পরের অঙ্ক দেখো। তাহলে প্রথমে ইল টু ম্যাচুরিটি তুমি বের করবা, কারেন্ট ইল্ড এটাও বের করবা। এখন ক্যাপিটাল গেইন আর লস বের করতে হবে, এই দুইটা তোমরা আগে বের করে নিবা এই অঙ্কের। তাহলে ক্যাপিটাল গেইন আর লস কিভাবে বের করবা? ওয়াইটিএম থেকে কারেন্ট ইল্ড বাদ দিলে তুমি যেটা পাইবা ওইটাই হচ্ছে মূলত আমার অঙ্কের ক্যাপিটাল গেইন আর লস। বুঝতে পারছেন কিনা আমি কি বলছি? এই অঙ্কটা 41 নম্বরের অঙ্ক যেটা, মানে 41 অঙ্কের হয়েছে 37 নাকি 38, এই 38 নম্বর অঙ্কের ডিটেলস কি বুঝতে পারছেন কিভাবে এটা হইব? শুধু হোয়াট ইজ দ্য বন্ড ক্যাপিটাল গেইন আর লস, এই গেইন আর ইল্ডের লসটা বের করবেন। প্রথমে আপনি ওয়াইটিএম বের করবেন, তারপরে কারেন্ট ইল্ড বের করবেন। বের করার পরে আপনি যেটা পার্থক্য থাকবো এটা হচ্ছে ক্যাপিটাল গেইন অথবা লস, মাইনাস হইলে লস, আর যদি লাভ হইতো তাহলে হচ্ছে গেইন হইতো। এটা বুঝতে পারছেন কিনা? 38 নম্বর অঙ্ক বুঝতে পারছেন কিনা? 38 নম্বর অঙ্ক বুঝতে পারছেন কিনা? তাহলে বুঝতে পারলে আমরা পরেরটাই যাই। আর একটা অঙ্কই আছে, এটাই শেষ, সর্বশেষ অঙ্ক। দেখেন, ইউএলসি সোল্ড বন্ড বিফোর 9 ইয়ার্স হ্যাভিং ফেস ভ্যালু হচ্ছে 2,000 টাকা, 13% অ্যানুয়াল কুপন রেট, 12% ইয়ার্স মেচুরিটি পিরিয়ড, দ্য কল প্রিমিয়াম বন্ড হচ্ছে 8%। নাও কোম্পানি কল দ্য বন্ড ওয়াজ সোল্ড এট par value. Calculate the realized rate of return for holder who has purchased at the bond when it issue and wants to surrender. The bond now is the exchange for the call price. মূলত এই অঙ্কটা এত পেজ দিয়ে বলছে, এই অঙ্কটা মূলত আমাকে বের করতে বলছে ওয়াইটিসি। প্রথমে এটাকে 9 বছরের জন্য নিছে এটা, তাই এটাকে কি করছে সেলস, এটা কি করছে আপনার 2,000 টাকা 9 বছরের জন্য, 13% হচ্ছে অ্যানুয়াল কুপন রেট দিব 12 বছরের অঙ্কে। তাহলে 12, এই অঙ্কটা একটু জটিল আছে, এটা আমি বুঝাইতে পারবো কিনা আমি বুঝতে পারতেছি না এই সময়টায়। আজকে আমি আর লিঙ্ক দিতাম না, এই অঙ্কটা একটা আছে তো, পরে ক্লাসে দরকার হয় বুঝাই দেবো। তো এইখানে দেখো 9 বছর হয়েছে কি, 9 বছর বললা দিছে, এখানে দুইটা ইয়ার দিছে, একটা 12 বছর দিছে। কত বছর দিছে? 12 বছর, 9 বছর আর 12 বছর। দ্য কল বন্ড ওয়াজ 8%, না কোম্পানি কল দ্য বন্ড, দ্য বন্ড ওয়াজ সোল্ড এট দ্য পার ভ্যালু, ক্যালকুলেট দ্য রিয়ালাইজ রেট অফ রিটার্ন হোল্ডার বন্ড অফ ওয়েস পার্সেস দ্য বন্ড উইল সারেন্ডার। এটা তো এখানে 2 বছর হবে না তো, এইখানে তো। আচ্ছা, এই অঙ্কটা আমি আরেকটু দেখে এটা করে রাখবো, আজকে থাক, এই অঙ্কটা থাক, এটা বুঝাইতে হইব, এটা কঠিন আছে একটু অঙ্কটা, এটা ডিটেলস আলোচনা করে বুঝাই দেবো, ঠিক আছে? তা 9 বছর হইব, আচ্ছা এটা এখানে শুধু 9 বছর হইব, এখানে 9 বছর দিয়ে এই অঙ্কটা একটু কইরা নিয়েন, ঠিক আছে? সবকিছুই ঠিক আছে। এটা আগের প্রিমিয়াম দিছে তো। ও আচ্ছা আচ্ছা, এটা আমি পরে বুঝাই দেবো নি, সমস্যা নাই, এটা আমি বুঝাই দেবো পরে, আজকে আর থাক। আমি অঙ্কটা দিয়ে দিতেছি, এই অঙ্কটাকে উঠাই রাখবেন, ঠিক আছে? কোন বইতে দিছে অঙ্ক, মনেই তো নেই।